নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন জ্যোতিষশাস্ত্রের এক নতুন পর্বে আপনাদেরকে জানাই স্বাগতম। আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম জ্যোতিষশাস্ত্র মতে আমাদের রাশিচক্রে চর রাশি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা হয়েছিল। আজকে আমাদের কিন্তু আলোচনা হবে আমাদের জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের স্থির রাশি কোনগুলো। জ্যোতিষশাস্ত্র মতে কিন্তু 4টে রাশিকে স্থির রাশি হিসাবে ধরা হয়ে থাকে। তাদের স্বভাবগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করেই কিন্তু এই ধরুন ভেদাভেদটা করা আছে। তো সেই বিষয়টা নিয়ে আজকে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। তো এদেরকে কেন স্থির রাশি বলা হয়, কি এমন বৈশিষ্ট্য এদের আছে বলে এদেরকে স্থির রাশি বলা হয়, সবটাই খুব সহজভাবে জানবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো আজকের ভিডিওতে আমাদের আলোচনা হবে স্থির রাশি কোনগুলো তাদেরকে নিয়ে। তার জন্য আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছি পরিষ্কার করে আগের ভিডিওতে চর রাশি নিয়ে আলোচনা হয়ে গেছে। যারা আগের ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন। আজকে আমাদের স্থির রাশি নিয়ে আলোচনা। স্থির রাশির এদেরকে কেন বলা হয় সেই বিষয় নিয়ে কিন্তু আমি 3টে পয়েন্ট তুলে ধরেছি এবং 3টে পয়েন্টকে কিন্তু পরস্পরভাবে আমি ব্যাখ্যাও করব। তো প্রথমে আগে একটা বিষয় আমরা জেনে নিই। জ্যোতিষশাস্ত্র মতে রাশিচক্রের দ্বিতীয়, পঞ্চম, অষ্টম এবং একাদশতম রাশিকে আমাদের স্থির রাশি হিসাবে ধরা হয়ে থাকে। কোন কোন রাশি তার মানে হলো, এখানে আমরা পেয়ে যাচ্ছি বৃষ রাশি, তারপরে পেয়ে যাচ্ছি হচ্ছে সিংহ রাশি, তারপরে পেয়ে যাচ্ছি আমরা বৃশ্চিক রাশি এবং সর্বশেষ আমরা পেয়ে যাচ্ছি কুম্ভ রাশি। ঠিক দেখুন, আগের ভিডিওতে যেরকম আমরা দেখেছিলাম যে প্রত্যেকটা রাশির কেন্দ্রে যে রাশিগুলো সেই রাশিগুলোদের সাথেই তার সাথে কিন্তু মিল থাকছে। যেরকম ধরুন আগের বারে আমরা চর রাশি সম্পর্কে জেনেছিলাম মেষ, কর্কট, তুলা এবং মকর। দেখবেন মেষ থেকে কর্কট কেন্দ্র, কর্কট থেকে তুলা কেন্দ্র এবং তুলা থেকে মকরও কিন্তু কেন্দ্র। সেম এক্ষেত্রেও যদি আপনারা দেখেন বৃষ থেকে সিংহ কিন্তু হয় কেন্দ্র, সিংহ থেকে কিন্তু বৃশ্চিক হয় কেন্দ্র এবং বৃশ্চিক থেকে কুম্ভ কিন্তু হয় কেন্দ্র। মানে প্রথম ঘর থেকে চতুর্থ ঘরের কানেকশানটাই কিন্তু উঠে আসছে। এবং এই ক্ষেত্রে আর একটা বিষয় আপনারা দেখে নিন যে বৃষ রাশি সর্বদাই কিন্তু যে তত্ত্বটাকে প্রতিনিধিত্ব করে সেটা কিন্তু পৃথিবী তত্ত্ব, সিংহ রাশি অগ্নিতত্ত্ব, বৃশ্চিক রাশি জলতত্ত্ব এবং কুম্ভ রাশি কিন্তু বায়ুতত্ত্ব। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়েছে। আমরা আজকে পেয়ে গেলাম আমাদের যে 4টি স্থির রাশি আছে তারা কোনগুলো। এবার আমরা যে স্থির রাশির ব্যাখ্যাতে যাব, এদেরকে কেন স্থির রাশি বলা হয়, প্রথম পয়েন্ট যেটা উঠে আসছে সেটাকে নিয়ে যদি আমরা সর্বপ্রথম আলোচনা করি, প্রথম পয়েন্ট অনুযায়ী যেটা আমরা পাচ্ছি, এদের অটল স্বভাব এবং একাগ্রতার জন্য এদেরকে কিন্তু স্থির রাশি হিসাবে ধরা হয়। স্থির রাশির বৈশিষ্ট্য, যদি এই রাশিগুলোর মধ্যে বৈশিষ্ট্য আমরা একদম পজিটিভলি খোঁজার চেষ্টা করি, এদের মেন বৈশিষ্ট্যই হলো স্থায়িত্ব এবং ধৈর্য। এদের মধ্যে একটা ধৈর্য ভাব মানে সর্বদাই দেখতে পাবেন। এরা যে কোনো কাজ হাত দিলে যতক্ষণ না সেটা শেষ করছে ততক্ষণ কিন্তু এরা ছাড়ে না, অন্য কর্মের দিকে যায় না। সর্বদাই নিজেকে ঠান্ডা রেখে নিজের কক্ষপথ মানে নিজের পথে চলতে পছন্দ করে থাকে এক কথায় যদি আমরা দেখি। এবং এদের ইচ্ছা শক্তি কিন্তু প্রবল হয়, যেটা টার্গেট নেবে সেটা পূরণ করে তারপরেই পরবর্তী এতে যাবে, না হলে কিন্তু এদের সেইভাবে পোষায় না। এদের স্বভাবগত বৈশিষ্ট্যের মধ্যে কিন্তু এই বিষয়টা একদম দেখা যেতে পারে, কিছুটা একগুঁয়ামি ভাব এই বিষয়টা কিন্তু উঠে আসে। স্বভাবটা কিন্তু একদম স্ট্রং, যেটা ঠিক করেছি সেটাই করব এবং সেটাকেই পজিটিভলি করব। এটা হচ্ছে তাদের প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্টে যদি আমরা চলে আসি, সেটা হচ্ছে পরিবর্তনে অনীহা। এবার এই ক্ষেত্রে যদি আমরা দেখি বৃষ, সিংহ, বৃশ্চিক এবং কুম্ভ রাশির মধ্যে এদের মধ্যে কিন্তু পরিবর্তনের অনীহা লক্ষ্য করা গেছে। এদের একটা বিষয় দেখা গেছে যে এরা নিজেদের স্থান পরিবর্তন করতে একদম পছন্দ করে না। যেরকম চর রাশির ক্ষেত্রে বলেছিলাম যে এরা খুব একই স্থানে থাকতে পারে না, ঠিক এদের ক্ষেত্রে ঠিক ভিন্ন। এরা কিন্তু সর্বদা একই স্থানে থেকে কর্ম করতে পছন্দ করে। এদের ক্ষেত্রে দেখা গেছে যে এদের মানে মতাদর্শ বলুন বা অভ্যাস বলুন, এরা কখনোই পরিবর্তন করতে চায় না। একটা চিন্তাভাবনাকে মাথায় নিয়ে চলতে পছন্দ করে। এরা সর্বদাই কিন্তু ধারাবাহিকতাটাকে পছন্দ করে নিয়ে চলতে পছন্দ করে, মানে সব কিছুর মধ্যে ধারাবাহিকতা এদের মধ্যে কিন্তু সর্বদাই লক্ষ্য করা যায়। এছাড়াও যদি আমরা বিষয়টাকে দেখি, যে কোনো পরিস্থিতির সাথে ধরুন মানিয়ে নেওয়ার ক্ষমতার ক্ষেত্রে একটু সমস্যা থাকে, মানে মানিয়ে নিতে একটু তো দেরি হয় এদের ক্ষেত্রে। মানে যারা স্থির রাশির হঠাৎ কোনো পরিবর্তনটাকে খুব সহজে মেনে নিতে পারে না। এদের নিজের যে চিন্তা ভাবনাটা, নিজের যে স্ট্যান্ডিংটা সেইটার মধ্যে থেকেই চলতে পছন্দ করে। অনেকাংশে এই সকল মানুষদেরকে এই কারণের জন্য হয়তো একগুঁয়ে বলা হয়ে থাকে, বাট এইটা সর্বদাই কিন্তু আমি বলবো না যে বলা যেতে পারে। কেননা একটা বিষয় কিন্তু সর্বদা উঠে আসে এদের মধ্যে। দেখুন, সব মানুষের মধ্যে যদি সব রকম গুণাবল থাকে তাহলে তো মানে আমাদের ধরে চলবেই না।
সেই অর্থে যদি আমরা বিষয়টাকে বিবেচনা করি, তো যেরকম চর রাশি পরিবর্তনশীল সেরকম স্থির রাশি কিন্তু সর্বদাই স্থির থাকতে পছন্দ করে। তার মানে এটা পরিবর্তন হতে পারে না বা করতে পারে না সেটা কিন্তু কখনোই না। আপনি আপনার আশেপাশের বন্ধুবান্ধব মানুষের মধ্যে এই জিনিসটা দেখেছেন, একটা মানুষ একটা সমস্যাকে খুব সহজে ভুলে গিয়ে নতুন করে চলার চিন্তাভাবনা করছে। ধরুন কোনো মানুষের ব্রেকআপ হয়েছে, সে যত সহজে সেই ব্রেকআপ থেকে বেরিয়ে আসতে পারছে, ঠিক আরেকজনকে আপনি দেখছেন কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসতে পারছে না, সে সেইটাকে ধরেই চলছে, সেটাকে আগড়ে ধরেই বেঁচে আছে। এইটা হচ্ছে স্থির রাশি। আর চর রাশি কি সঙ্গে সঙ্গে বেরিয়ে চলে এসেছে, ঠিক তার মানে চিন্তাভাবনাকে পরিবর্তন করে ফেলেছে, এই বিষয়টা উঠে আসে। এবার যেটা আমি 3 নম্বর পয়েন্ট যেটা করেছি সেটা হচ্ছে সংরক্ষণ এবং বিকাশ, যেটা আমি অলরেডি বলেই দিলাম আপনাদেরকে। এই যে মেষ, এই যে ধরুন চর রাশি কোনগুলো আগের দিন আমরা জেনেছিলাম, মেষ, কর্কট, তুলা এবং মকর। তো এই মেষ, কর্কট, তুলা এবং মকর এরা যে কর্মটাকে শুরু করে, এরা যে কাজটাকে শুরু করে, চর রাশির কাজ হচ্ছে কোনো জিনিসকে তৈরি মানে শুরু করা, স্টার্টিং করা, যেটা আগের ভিডিওতে আমি বুঝিয়ে বলেছিলাম যে গাড়িতে আমরা যখন সেলফ স্টার্ট মারছি সেটা কিন্তু মেষ রাশির কাজ। সেটাকে বহন করে নিয়ে যাওয়া, গাড়িটাকে চালিয়ে নিয়ে যাওয়া, সেটা কিন্তু এই ক্ষেত্রে বৃষ রাশির কাজ হবে। তো যে কোনো স্থির রাশির ক্ষেত্রে, এটা বৃষ, সিংহ, বৃশ্চিক, কুম্ভ সবের ক্ষেত্রেই এরা কিন্তু সেই বিষয়টাকে মানে সেইটাকে কন্টিনিউয়াসলি বয়ে নিয়ে যাওয়ার ক্ষমতা কিন্তু এদের মধ্যে রাখে, মানে ধারাবাহিকভাবে এটাকে নিয়ে চলতে পছন্দ করে। যে কোনো জিনিসের বিকাশের ক্ষেত্রে এদের সেই কারণে সব থেকে বেশি করে দরকার পড়ে, যে কোনো জিনিসকে এগিয়ে নিয়ে যেতে এই সকল রাশির মানুষরা সব থেকে বেশি করে এগিয়ে আসে। মানে এদের মধ্যে একটা কন্টিনিউটি ভাবটা সর্বদা কিন্তু লক্ষ্য করা গেছে, এবং যে কোনো জিনিসকে আগলে রেখে সেটাকে নিয়ে এগিয়ে যাওয়ার কিন্তু প্রবণতা এই সকল মানুষের মধ্যে কিন্তু সর্বদা দেখা যায়, এই রাশির মানুষরা বা এই লগ্নের মানুষরা। এবার এইখানে একটা বিষয় আপনাদেরকে বুঝতে হবে যে আপনাদের স্থির রাশি আপনাদের স্বভাবের সাথে এর মিল কিভাবে পাবেন, সেই বিষয়টা তো আপনাকে বুঝতে হবে। তার আগে আর একটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, আমি যে লাস্টের পয়েন্টটা আপনাকে বললাম যে সংরক্ষণ ও বিকাশ, যেটাকে আমরা বললাম বয়ে নিয়ে যাওয়া, তাহলে সেই অর্থে যদি বিষয়টাকে আমরা আলোচনা করি, আগের ভিডিওতে চর রাশির ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম যে সূর্যের রাশি পরিবর্তনের সাথে আমাদের ঋতুর পরিবর্তন হয়। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম কি মেষ রাশিতে সূর্যের প্রবেশের সাথে সাথে গরম পড়ে, মানে যেটা বৈশাখ মাস হয়। এবার তারপরে যে বৈশাখ মাসের পরে যে মাসটা আসে সেই মাসেও কিন্তু গরম একদম পজিটিভলি অব্যাহত থাকে, ভালো করে বুঝবেন। তো সেই গরমটাকে বয়ে নিয়ে যাচ্ছে ধরে নিন আমাদের স্থির রাশি, মানে সূর্য যখন বৃষ রাশিতে গোচর করছে তখন কিন্তু সেই গরমটা অব্যাহত থাকছে, একদম পজিটিভলি অব্যাহত থাকছে। মেষ কি ছিল, গরমটা শুরু করেছিল, মেষে সূর্যের গোচর, তারপরে বৃষ সেটাকে টেনে নিয়ে গেল। সেম কর্কটে যখন সূর্যের গোচর, আমি তখন বলেছিলাম কি হয়, বর্ষা হয়। তো যখন কর্কট থেকে সূর্য সিংহে আসে তখনও কিন্তু বর্ষাটা কন্টিনিউ চলতে থাকে, যেটা ধরে দিন শ্রাবণ ভাদ্র মাস হয়। এই হিসাবে যদি আমরা দেখি, ঠিক সেমভাবে তুলা রাশির ক্ষেত্রে আমি বলেছিলাম শরৎকাল শুরু হয়। তো শরৎকালের পরে যখন যখন সূর্য আপনার তুলা রাশিতে গোচর করে তখন শুরু হয় শরৎকাল। আগের ভিডিওটা দেখবেন, তাহলে এই বিষয়গুলো বুঝতে খুব সুবিধা হবে আপনাদের ক্ষেত্রে। তো সেম যখন ধরুন সূর্য তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে যায় তখনও কিন্তু শরৎকালটা অব্যাহত থাকে। সেম আবার মকরের ক্ষেত্রে আমি বলেছিলাম শীতের সূচনা হয় মকরে সূর্যের গোচরের ফলে, ঠিক যখন সূর্য কুম্ভতে থাকে তখনও কিন্তু শীতটা কন্টিনিউ চলতে থাকে, পরিবর্তনের সময় কিন্তু সেটাকে ধরা হয় না। অতএব একটা স্টেবল যে সময়টা, আমি জাস্ট এক্সাম্পলের মাধ্যমে বোঝালাম, জ্যোতিষশাস্ত্র এই সকম ধরনের এক্সাম্পলগুলোই দিয়ে বোঝানোর জায়গা। তো এক্ষেত্রে আমরা খুব সহজভাবে বুঝলাম যে ঋতুটা পরিবর্তন করছে চর রাশি, এবং সেই ঋতুটাকে কন্টিনিউ বা মানে সহজভাবে বয়ে নিয়ে যাচ্ছে কিন্তু আমাদের হিসাব মতো স্থির রাশি। অতএব এদের স্বভাব সর্বদাই স্থির হয়, একই স্থানে থেকে কোনো পরিবর্তন ছাড়া জীবন কাটাতে খুব পছন্দ করে। এইটা একটা বিষয় চলে আসলো। এবার ন্যাচারালি যদি আমরা এই বিষয়টাকে ধরি যে আপনার ধরে নিন প্রথমত যে বিষয়টা আপনাদের দেখবেন যে আমি যে স্থির রাশি বললাম, স্থির রাশিতে আপনার লগ্ন বা চন্দ্র বসে আছে কিনা। ধরুন বৃষ আপনার লগ্ন হলো বা রাশি হলো, মানে বৃষর ঘরে যদি ল লেখা থাকে বা চন্দ্র অবস্থান করে থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাদের এই মিলগুলো আপনারা বেশি করে পাবেন, এই মিলগুলো আপনাদের মধ্যে সব থেকে বেশি করে আসবে। যেটা আমি বলছিলাম, যদি বৃষ আপনার ল থাকে বা চন্দ্র অবস্থান করে, অথবা ধরে নিন সিংহ আপনার লগ্ন হয় বা চন্দ্র অবস্থান করে, অথবা বৃশ্চিকে যদি আপনার ল লেখা থাকে অথবা চন্দ্র অবস্থান করে, অথবা কুম্ভতে যদি আপনার ল লেখা থাকে বা চন্দ্র অবস্থান করে। এক কথায় আপনার যদি বৃষ লগ্ন বৃষ রাশি, অথবা সিংহ লগ্ন সিংহ রাশি, অথবা বৃশ্চিক লগ্ন বৃশ্চিক রাশি, অথবা কুম্ভ লগ্ন কুম্ভ রাশি হয়, তাহলে সেক্ষেত্রে স্থিরগত স্বভাব আপনার ক্ষেত্রে দেখা যেতে পারে। এবার শুধু সেটাই কিন্তু নয়, ভালো করে বুঝবেন, আপনার লগ্ন হচ্ছে বৃষ, আপনার লগ্নের অধিপতি হচ্ছে শুক্র। সেই শুক্রকে আমরা গিয়ে দেখলাম যে সে কিন্তু বসে আছে কোথায়, কর্কটে। কর্কটে যখন শুক্র বসে থাকলে আমি এক্সাম্পল হিসাবে বোঝাচ্ছি, কর্কট তো চর রাশি, তাহলে সেক্ষেত্রে আপনার মধ্যে কিন্তু পরিবর্তন করবারও ইচ্ছা
বা স্বভাব কিন্তু থাকবে। অতএব এইটা ভেবে নেবেন না যে এই লগ্ন রাশি মানে আপনার স্থির, কেন আপনার লগ্ন আর রাশি আলাদা হতে পারে, সেক্ষেত্রেও কিন্তু আপনাদের মধ্যেই চিন্তাভাবনার পরিবর্তনটা আসতে পারে। এই বিষয়টা আমি আগের ভিডিওতে আপনাদেরকে খুব পরিষ্কার করে বলেছি। আমাদের চর রাশি নিয়ে আলোচনা কমপ্লিট হয়ে গেছে, স্থির রাশি নিয়ে কমপ্লিট। এর পরবর্তীতে আমরা দ্বিস্বভাব রাশি নিয়ে আলোচনা করব, এবং যেটা মেন পয়েন্ট যে এই যে চারটে ভাগ, এই চারটে ভাগের ওপর মানে এই যে তিনটে ভাগ চারটে রাশিকে নিয়ে যেটা তিনটে ভাগ হয়েছে আমাদের চর, স্থির আর দ্বিস্বভাব, এর ওপর ভিত্তি করে এই চার রাশি সাপেক্ষে মানে আলাদা আলাদা চারটে মানে তিনটে ভাগের মাধ্যমে কিন্তু আমাদের জন্মছকে বাদক গ্রহ নির্ণয় করা হয়ে থাকে। তো সেইটাই কিন্তু আমাদের পরের ভিডিওটাতে আমরা একদম বিস্তারিতভাবে আলোচনা করব যে চর রাশি সাপেক্ষে কারা বাদক গ্রহ, স্থির রাশি সাপেক্ষে কারা বাদক গ্রহ এবং দ্বিস্বভাব রাশি সাপেক্ষে কারা বাদক গ্রহ। এই বাদক গ্রহের দশা মহাদশা আপনাদের জন্য অনেকটা নেগেটিভ ফলাফল বয়ে নিয়ে আসতে পারে। যেহেতু দশা নিয়ে আলোচনা আমি শুরু করেছি, রাহুর মহাদশা থেকে আমাদের শুরু হয়েছে, এবার পরপর প্রত্যেকটা গ্রহের সাথে প্রত্যেকটা গ্রহের অন্তর্দশা নিয়ে আলোচনা হবে। সেইটার আগেই আমি এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দিতে চাইছি। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। তো আশা করি ভিডিওটা আপনার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক দিয়ে আমাকে মোটিভেট করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার, সবাই ভালো থাকবেন।